নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর সাবজেক্ট হচ্ছে গল্পের ছলে অভিনয়। হ্যাঁ, গল্প কিভাবে অভিনয়ের সঙ্গে রিলেটেড সেই জায়গাটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে গল্প আমাদের বেশি করে পড়তে হবে, কেন পড়তে হবে তার কারণটা আজকে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করছি। অভিনয় মানে শুধুমাত্র একটা সাবজেক্টের মধ্যে আটকে থাকবে সেটা কিন্তু নয়, টোটাল সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অভিনয়। যেমন অভিনয় করতে গেলে অবশ্যই একটা প্রথাগত শিক্ষার প্রয়োজন আছে, সেই রকমই কেন শিক্ষার প্রয়োজন আছে, কারণ তোমাকে স্ক্রিপ্ট পড়তে হচ্ছে। শুধুমাত্র স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করলেই হবে না, যে স্ক্রিপ্টে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটার যে ছবিটা আমরা দেখতে পাই সেই ছবিটা তোমাকে কিন্তু তৈরি করতে হবে। ছবিটা সঠিকভাবে যদি তুমি বুঝতে পারো তবেই কিন্তু তুমি সেই ক্যারেক্টারটাকে প্লে করতে পারবে, কারণ আগে আমাদেরকে সেই ছবিটাকে দেখতে হয়। যাই হোক, গল্পের সঙ্গে অভিনয়ের কি সম্পর্ক সেটা আমি আজকে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো, আমরা তো ছোটবেলায় অনেক গল্প শুনেছি, গল্প শুনতে সবাই ভালোবাসে, যেমন ঠাকুমার ঝুলি তোমরা মানে ছেলেবেলা থেকে আমরা শুনে আসছি। হ্যাঁ, ঠাকুমা দিদিমারা গল্প বললে খুব ভালো লাগতো, বা আমাদের সিনিয়র যারা ছিল তারা যদি গল্প বলতো তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগতো। এবং গল্প শুনে আগেকার দিনে মানুষ কি করতো, বাচ্চাদের ঘুম পাড়াতো, বাচ্চাদের খাওয়াতো। হ্যাঁ, সমস্ত কিছু গল্পের ছলে, গল্পটা মানুষের সঙ্গে এইভাবে যুক্ত। তারপরে যখন একটুখানি বড় হয় বা অনেক এজেড মানুষরা কি করে, গল্পের বই পড়তে থাকে, কারণ গল্পের বই কিন্তু মানুষকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগায় এবং গল্পের বই পড়ে মানুষ অনেক আনন্দ পায়। গল্প থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। তো যাই হোক, আজকে গল্পগুলো আমরা মানে বইয়ের পাতা থেকে না পড়ে নেটওয়ার্কিং মারফত আমরা দেখছি। এখন কবিতা পড়া বলো, গল্প পড়া বলো, সব নেট থেকে, মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে আমরা টোটাল ওই সাইটগুলো খুলে ফেলছি। শরৎচন্দ্র সমগ্র পড়বো কি রবীন্দ্র সমগ্র পড়বো কি বঙ্কিম সমগ্র পড়বো, যেটাই পড়ি না কেন আমরা কি করি, তাদের সেই সাইটগুলোকে খুলে ফেলি, খুলে সেই জায়গাগুলো থেকে আমরা পড়তে শুরু করি। বই পড়ে যে জিনিসটা উপলব্ধি করা যায় সেটা কিন্তু মানে ল্যাপটপের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিন বা তোমার মোবাইল স্ক্রিনে কিন্তু পড়ে সেই উপলব্ধিটা করা যায় না। যেমন যখন স্ক্রিপ্ট রাইটিং করা হয়, তুমি যখন একটা পেজের মধ্যে স্ক্রিপ্ট লিখবে তখন যে তোমার মানসিকতা, তোমার যে একদম একাগ্রতা থাকবে, একটা যখন তুমি স্ক্রিপ্টটা যখন ল্যাপটপ কম্পিউটারে ওই কিবোর্ডের মধ্যে সুইচ টিপে করবে তখন কিন্তু তোমার কনসেপ্ট হারিয়ে যায়। এটা যারা সবসময় কাজ করে তারাও ভালো করে বোঝে যে আমি যখন কলমে লিখি তখন কিন্তু আমার কখনোই কনসেপ্ট হারিয়ে যায় না, আমার কলম চলতে থাকে, প্লাস আমার যে নলেজ থেকে, আমার যেখান থেকে যে সাবজেক্টটা আসছে, আমি যে ছবিটাকে দেখতে পাচ্ছি সেই ছবিটা দেখছি আর আমি কিন্তু লিখে যাচ্ছি। কিন্তু যখন আমরা ল্যাপটপ কম্পিউটার ইউজ করি তখন আমরা কি করি, তখন ওই সাবজেক্টটাকে ভাবছি, আবার কিন্তু আমাকে ওই কিবোর্ডে সুইচগুলোকে খুঁজতে হচ্ছে, কোথায় পেজ দেবো, কোথায় এগুলো নানান কিছু আমাকে সুইচ আছে, এই অক্ষরগুলোকে কিন্তু খুঁজতে হচ্ছে। যখন খুঁজতে যাচ্ছি কোথাও একটা ভুল হলো, আবার সেখান থেকে এটাকে কাটতে হবে, এই যে করতে গিয়ে আমাদের কিন্তু কনসেপ্টটা হারিয়ে যায়। যাই হোক, তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে যেটা বলছি, গল্পের বই খুব বেশি করে পড়তে হবে। পড়া মানে কিন্তু নরমালি পড়া না, খুব জোরে জোরে রিডিং করে পড়তে হবে। তারপর রিডিং পড়লে কি হয়, যেমন আগেকার দিনে সবাই বলতো জোরে জোরে পড়তে, কিন্তু এখনকার ছেলে মেয়েরা যে এডুকেটেড হচ্ছে এরা কিন্তু সবাই মনে মনে পড়ে, মনে মনে পড়লে তাদের ভাবটা নাকি বেশি বাড়ে। আবার আগেকার দিনে মানুষ বলতো জোরে জোরে পড়তে, যাতে আরো পাঁচজন শুনতেও পায় কি পড়ছে, কোথাও ভুল হলে বলে দিতে পারবে। প্লাস হচ্ছে তার কথা বলার ধরন, কথা বলার ভঙ্গিমা সেটা কিন্তু সুন্দর হয়ে ওঠে, এবং কোনো শব্দ রফলা জফলা যে শব্দগুলো আমরা মনে মনে পড়লে কি হয়, সেগুলো আমাদের কিন্তু কিছু মনে হয় না, কিন্তু যখন আমরা জোরে পড়তে যাই, রিডিং করে পড়লে তখন কিন্তু আমাদের জিভের মধ্যে অনেক সময় আটকায়। তাই জোরে পড়লে সেই জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়। যখন তুমি অ্যাঙ্কারিং করবে, অ্যাঙ্কারিং করার সময় কি করতে হয়, আমাদের কিন্তু পরিষ্কারভাবে ঝরঝর করে বাংলা বলতে হয়, ঝরঝর করে ইংলিশ হিন্দি প্রতিটা শব্দ কিন্তু পরিষ্কারভাবে বলতে হয়। তাই কিন্তু রিডিংটা খুব প্রয়োজন। তোমরা যারা অভিনয় জগতে আসছো তাদেরকে একটাই কথা বলবো, জোরে জোরে গল্প করো, কবিতা জোরে জোরে পাঠ করো, এবং সেটাকে সুমধুর করার জন্য যেভাবে বলতে হয়, যে ভাবটা গল্পের মধ্যে প্রকাশ পাচ্ছে সেই ভাবটা দিয়ে পড়তে হবে। এটা গেল। এরপর তোমাকে বলবো গল্প পড়ার যে স্টাইল। গল্প বলার স্টাইল কিন্তু এক একটা গল্পের এক এক রকমের হয়। ছোটদের গল্প বলার জন্য দেখবে ঠাকুমারা যেভাবে গল্প বলতো আগেকার দিনে, যেমন যার কারণেই এসেছিল ঠাকুমার ঝুলি। তো এখানে দেখবে একটা বাচ্চাদের আবেগপ্রবণ ব্যাপারটার জন্য তারা কিন্তু অন্যরকম ভাষাভাবে গল্পগুলো বলতে থাকে। কিভাবে বলে, যেমন তোমরা শুনেই থাকবে, তবে একটু আমি উপমা দিচ্ছি। যেমন ধরো, যদি একটা বাচ্চাকে আমি গল্প বলি, কি বলবো, এক ছিল রাজপুত্র, সেই রাজপুত্রের একটা ছিল বড় পক্ষীরাজ ঘোড়া,
সেই ঘোড়ায় চড়ে রাজকুমার কি করতো, 7 সমুদ্র পেরিয়ে যেত। সেই 7 সমুদ্রের পাড়ে ছিল এক রাজকুমারী। মানে এই যে একটা আবেগ ভাসানো, এই যে ভাসানো ব্যাপারটা, এটা কিন্তু একটা অন্যরকম স্টাইল। তো বাচ্চাদেরকে কেন এইভাবে বলা হতো? কারণ বাচ্চারা সেই আবেগটা নিয়ে ভেসে যেত। যখন বলতো যে পক্ষীরাজ ঘোড়া উড়ে যেত, তখন ওরাও সেই দেখতো যে পক্ষীরাজ ঘোড়া ডানা মেলে উড়ে যাচ্ছে, এবং সেটাকে সেইভাবে বলতে হতো। তখন তাদের মনের মধ্যে এই জায়গাটা দাগ কাটতো। যখন বড়রা কোনো গল্প উপস্থাপনা করে, তখন কিন্তু তাদের স্টাইলটা অন্যরকম হয়ে যায়। তো তাদের স্টাইলটা কিরকম? গল্পের বিষয়বস্তুটা যেরকম সেইভাবে। যেমন আমরা রেডিওর মধ্যে নানা রকম প্রোগ্রামগুলো শুনি, শ্রুতি নাটক শুনি, সেখানে কিন্তু সেই সাবজেক্টের একটা বিষয়বস্তু থাকে, বিষয়বস্তুটাকে আলাদাভাবে বলতে হয়। ডায়লগ থাকলে ডায়লগগুলোকে ডায়লগের মতো করে বলতে হয়। এই যে পড়লে কি হয় বা গল্প শুনলে কি হয়, আমরা কিন্তু মানে মনিটর, টিভি স্ক্রিন বলো, মনিটর বলো, সেখানে আমরা সেই ছবিটা না দেখেও মনের ভিতরে একটা ছবি আঁকতে পারি। গল্প খুব ভালো করে শুনলে, মন দিয়ে শুনলে কিন্তু আমরা সেই সিনেমাটিক ব্যাপার, একটা সিনেমা কিন্তু আমরা মনের ভিতরে দেখতে পাই। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে আমারই লেখা একটা গল্প এইভাবেই শোনাচ্ছি। তোমরা সেই গল্পটা শুনে দেখো তোমরা ছবি আঁকতে পারো কিনা। যদিও আমি কয়েকটা ছবি তোমাদেরকে এখানে প্রেজেন্ট করব, কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তারপরেও তোমরা তোমাদের মনের ভিতরে এই ধরনের একটা ছবি আঁকার চেষ্টা করো, এবং মনে করবে সেই ক্যারেক্টারটার জায়গায় নিজেকে বসাবে, নিজেকে বসিয়ে ভাবে যে ওই ক্যারেক্টারটা তুমি। তখন কিন্তু দেখবে তোমার একটা জায়গা তৈরি হবে। মানে গল্প এই কারণেই পড়তে হয়, অভিনয় করতে গেলে তোমাকে কিন্তু সেই গল্পটা বুঝতে হবে, এবং গল্পটার ছবিটা কি ধরনের হবে সেটাকে কিন্তু তোমাকে মনের মধ্যে আঁকতে হবে। সেই ছবিটা যদি সঠিকভাবে আঁকতে পারো, তবেই কিন্তু তুমি ক্যামেরার সামনে সেটাকে বাস্তবায়িত করতে পারবে, এবং তবেই তোমার সেই ছবিটা কিন্তু গ্রহণযোগ্য হবে এবং ছবিটা পজিশন পাবে। যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি একটা গল্পের মধ্যে দিয়ে, শুনতে থাকো। গল্পটির নাম হকার। ঘন কুয়াশার চাদরে ঢাকা সিরাজনগর। সিঙ্গেল রেল লাইনের একটিই মাত্র প্ল্যাটফর্ম। ঠান্ডায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা কতকগুলো মানুষ, আর ট্রেনের অপেক্ষায় আর একজন হকার। শিয়ালদহ টু লালগোলা প্যাসেঞ্জার এসে থামল সিরাজনগর প্ল্যাটফর্মে। ব্যস্ততার ডেলি প্যাসেঞ্জারি মানুষগুলোর ভিড় ঠেলে ফার্স্ট কম্পার্টমেন্টে সেই ডিম বিক্রেতা হকার ভাইও ভিড়ের মাঝে মিশে গেল। ট্রেনের সিগন্যালের হুইসেল বেজে উঠল। ভিড় ট্রেনের মধ্যে যখন মানুষের পা ফেলার জায়গা নেই, তখন স্বাচ্ছন্দ্যে হকারি করতে পারে সাবির। এক বালতি সিদ্ধ ডিম নিয়ে বাঁ হাতের কায়দায় ধরে বিক্রি করছে। হকারি জীবনে সাবিরের প্রায় 25 বছর কেটে গেছে। অভিজ্ঞতাও হয়েছে বেশ অনেক। একজন ডেলি প্যাসেঞ্জারি মানুষের অনুভূতি এক এক রকমের, আর মহিলাদের গায়ে গা ঠেকে গেলে যে কত গালিগালাজ খেতে হয় একমাত্র সাবির ভাইদের মতো হকাররাই জানে। আর একটা কম্পার্টমেন্টে একই সমতুল্য জিনিস বিক্রেতা হকার ভাই উঠলে তাহলে তো আর কথাই নেই, নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লেগে যায়। অনেক সময় হাতাহাতিও হতে দেখা যায়। প্রতিদিনের মতো আজও সকাল 6টায় সিরাজনগর থেকে প্রথম কম্পার্টমেন্টে ডিমের খোসা ছাড়িয়ে সুতোর কায়দায় 2 ফালা করে কেটে মাঝখানে একটু বিট লবণ দিয়ে এক ভদ্রলোকের হাতে তুলে দিয়ে 6 টাকা প্রাপ্য মূল্য বুঝে নেয়। কম্পার্টমেন্টের ঠিক মাঝামাঝি অংশে দেখা সমগোত্রীয় এক ডিম বিক্রেতা আতপাগলি মহিলার সঙ্গে। তাকে দেখেই সাবির স্তম্ভিত, হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাবিরের মুখের ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে তারই পরিচিত কেউ, না হলে এতক্ষণ এই দুজনের মধ্যে গোলযোগ বেঁধে যেত। মুখের ভঙ্গিমা দেখেই বোঝা গেল মহিলাটিও চেনে এই লুঙ্গি পরা এক ভর্তি মুখ দাড়িওয়ালা লোকটিকে। দুজনেই নির্বাকের মতো পাশ কাটিয়ে নিয়ে যে যার মতো কাজে আবার ব্যস্ত হয়ে পড়ল। পরবর্তী প্ল্যাটফর্মে নামার জন্য সাবির কম্পার্টমেন্টের গেটের সামনে এসে দাঁড়ালো। মুখের মধ্যে কেবল একটাই প্রশ্নের ছাপ। মনে মনে ভাবল, জুলেখা ভিক্ষে করা ছেড়ে দিয়ে এখন ডিম বিক্রি করছে। সাবিরের চোখের সামনে ভেসে উঠল একটা অতীতের ছবি। মুর্শিদাবাদ প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের মুখের কাছে কোলে সদ্যজাত একটি শিশুকে নিয়ে টিকিট সংগ্রহকারীদের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করছে। রোগা প্যাংলা একটা বাচ্চা এক নাগাড়ে কেঁদেই চলেছে। ডেলি প্যাসেঞ্জারির টিকিট সংগ্রহকারীরা জুলেখাকে দেখে বিরক্ত প্রকাশ করে চলে যাচ্ছে। ভদ্রলোকেরা শিক্ষিত হলেও আজও এই সমস্ত ভিখারিদের ঘিন্ন জাত বলেই দেখে। ঘামে ভেজা পরিশ্রমের মূল্য তারা বোঝে না।
সেই সময়টা ছিল পৃথিবীর পিঠ পুড়ে যাওয়ার মতো গরম। সাবির তখন দই লস্যি বিক্রি করত তৃষ্ণার্ত মানুষদের প্রাণ জুড়ানোর জন্য। একটি ট্রেনের কম্পার্টমেন্টে উঠতে যাওয়ার সময় পিছন থেকে সাবিরের হাতটা ধরে টেনে ধরল জুলেখা। কোলের সন্তানের পিতৃত্বের দাবি করে উঠল, যেটা সাবির শিশুটির জন্মের 10 মাস আগেও মেনে নিতে পারেনি, আর আজও অস্বীকার করল এবং চলন্ত ট্রেনে উঠে পড়ল। জুলেখা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। ট্রেনটি কখন যে পলাশী প্ল্যাটফর্ম ছুঁয়েছে সাবিরের হুঁশ নেই। কয়েকটা যাত্রী পিছন থেকে ধাক্কা দিতেই তার হুঁশ ফিরল এবং প্ল্যাটফর্মে নেমে দৌড়ালো সেকেন্ড কম্পার্টমেন্টের দিকে। কম্পার্টমেন্টে উঠেই আবার যেন সাবিরের চোখ জুলেখাকেই খুঁজছিল, আর মনে মনে ভাবছিল, এত ঝড়ঝাপটার পরেও জুলেখা। প্ল্যাটফর্মের কুকুর বিড়ালের মতো অবহেলায় পড়ে থাকতে থাকতে কখন যে যুবতী হয়ে উঠেছে জুলেখা নিজেও জানে না। ফ্লাইওভারের নিচে রাতের অন্ধকারে একা গুটিসুটি হয়ে কুঁকড়ে পড়ে থাকে জুলেখা। একদিন প্রবল নিম্নচাপের বৃষ্টিতে ভিজে সেই ফ্লাইওভারের নিচেই আশ্রয় নেয় সাবির। তার শীতল হওয়া শরীরটা কখন যে উষ্ণ হয়ে ওঠে সে নিজেও জানে না। সারা রাত কেটে যায় এইভাবে। ভোর হওয়ার আগেই আগুন নেভা ছাইয়ের মতো উড়ে যায় ফার্স্ট ট্রেনে হকারি করতে সাবির। নদীর জোয়ারের জল বাড়তে থাকে, স্রোতের টানে ভেসে আসে কত খড়কুটো, আবার ভাটার সময় কোথায় যে তারা হারিয়ে যায় কেউ তার খবর রাখে না। এখন অনেক কীটপতঙ্গও ভন ভন করে ঘোরে সদ্য ফুটে ওঠা পদ্মকুলির চারপাশে। সবাই মধুর লালসাতেই ছুটে আসে। ফুল তুলতে আসে কেবল মালি, কিন্তু পোকা লাগা ফুলও মালিও ছুঁড়ে ফেলে দেয় ওই ডাস্টবিনে। সে প্রতিষ্ঠা পায় না শতদলের মাঝে। ট্রেনের সিগন্যাল দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। জানালার প্ল্যাটফর্ম দিয়ে সাবিরের চোখ যেন জুলেখাকেই খুঁজে চলেছে। ট্রেনের গেটের কাছে এসে হঠাৎই সাবিরের চোখ আবার আটকে গেল জুলেখার উপর। কিন্তু ট্রেন ধীর গতিতে পলাশী প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে পাগলচণ্ডী স্টেশনের দিকে। পলাশীর 2 নম্বর প্ল্যাটফর্মের লালগোলা প্যাসেঞ্জারটি এখনও দাঁড়িয়ে। ট্রেনের 10 নম্বর কম্পার্টমেন্টের গেটে ডিমের বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে জুলেখা। চোখের কোণে জল চকচক করছে। একটি গাছ ঊর্ধ্বমুখী হলেও কখনো আকাশ ছুঁতে পারে না যতক্ষণ না আকাশ নিম্নগামী হয়। লালগোলা প্যাসেঞ্জারের সিগন্যাল দিতেই এক ভদ্রলোক দৌড়ে এসে টেনে উঠতে গেল। সেই সময় লাগলো জুলেখার সঙ্গে ধাক্কা। ডিমের বালতিটা তো হাত ফসকে পড়ল প্ল্যাটফর্মে। ট্রেনের গতি বেড়ে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার আগেই জুলেখা চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিয়ে নামল। ডিমগুলো ছড়িয়ে পড়ল গোটা প্ল্যাটফর্ম জুড়ে। দূর থেকে ছুটে এলো দুটো কুকুর লোভনীয় দৃষ্টি নিয়ে। সাবির তখন হতাশ দৃষ্টিতে অনেক দূরে চলে যাচ্ছে প্ল্যাটফর্ম ছেড়ে। ট্রেনের গতি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। যাই হোক, তোমাদেরকে শোনালাম আমার এই গল্পটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গল্প থেকে তোমরা কতটা কি উপকৃত হলে বা তোমরা নিজেদেরকে ওখানে অ্যাড করতে পেরেছো কিনা সেটাও অবশ্যই আমাকে জানিও। আর যেটা বলবো, তোমাদের যার যে বিষয়ের বক্তব্য আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও। আমি সেই রিলেটেড ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। নমস্কার।